কানে হেডফোনটা লাগিয়ে নিন, কারণ আজকের গল্পটা সরাসরি আপনার হৃদয়ে আঘাত করবে। একটু একা হয়ে বসুন, নিজের চারপাশে একটা গোপনীয়তার দেওয়াল তুলে নিন, কারণ আজ আমি অনামিকা আমার জীবনের এমন একটা অধ্যায় আপনাদের সামনে খুলতে চলেছি, যা হয়তো সমাজের চোখে অপরাধ, কিন্তু আমার হৃদয়ের গভীরে তা এক অদম্য সত্য হয়ে আজও কেঁপে ওঠে। এই গল্পটা শোনার পর আপনি হয়তো আমায় বিচার করবেন, ধিক্কার জানাবেন, কিন্তু বিশ্বাস করুন, আমার ভেতরের ঝড়টা বোঝার ক্ষমতা হয়তো খুব কম মানুষেরই আছে। মাঝে মধ্যে ভাবি, কেন এমন হলো? কেন আমরা সেই সীমারেখাটা পার করলাম যা সামাজিকতার কঠিন বাঁধনে চিরকাল বেঁধে রাখা হয়? এক বিকেলে ছাদ থেকে নামতে গিয়ে পা মুচকে ছিল আমার। সেদিনের সেই অসহায় অবস্থায় আমার দেবর অনিশ যেভাবে আমাকে আগলে ধরেছিল, যেভাবে তার হাতের স্পর্শ আমার শরীরকে বিদ্যুৎবাহী করে তুলেছিল, সেদিন থেকেই হয়তো শুরু হয়েছিল এক নিষিদ্ধ অধ্যায়ের প্রথম পাতা। আমার বয়স তখন ৩০-এর কাছাকাছি, শরীরের প্রতিটি বাঁক তখনও ভরা যৌবনের উচ্ছলতায় টইটম্বুর। সেদিন আমি একটা পাতলা কমলা রঙের শাড়ি পরেছিলাম, যা আমার ভেজা চুল আর ঘামে ভেজা পিঠের সাথে লেপ্টে আমার শরীরের প্রতিটি ভাঁজকে যেন আরও বেশি করে স্পষ্ট করে তুলেছিল। আমার বাড়ি নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে সামাজিক নিয়মকানুনগুলো অনেক বেশি কঠিন। আমি জানি আপনারা আমার এই উন্মোচনের পর হয়তো দ্বিধায় ভুগবেন, ভাববেন এই কোন গল্প। কিন্তু সত্যিটা হলো, এই ধরনের ঘটনা আমাদের সমাজের অলক্ষ্যেও ঘটে চলে প্রতিনিয়ত, শুধু সাহস করে কেউ বলতে পারে না। আপনারাও যদি এমন কোনো নিষিদ্ধ টানাপোড়েনের শিকার হয়ে থাকেন বা এমন কোনো গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি চেষ্টা করব আরও এমন সত্যি আর চাপা পড়ে থাকা অনুভূতিগুলোকে আপনাদের সামনে নিয়ে আসতে। আমার আর অনিশের সম্পর্কের শুরুটা হয়েছিল খুবই সাধারণ পারিবারিক আবহে। অনিশ আমার স্বামীর ছোট ভাই, দেখতে সুপুরুষ, চঞ্চল আর ভীষণ মিশুক। বাড়িতে অনিশের সঙ্গে আমার সম্পর্কটা ছিল বেশ সহজ, হাসি ঠাট্টার। বিয়ের পর থেকেই দেখে আসছি অনিশ সবসময়ই আমার প্রতি একটু বেশিই যত্নবান ছিল। হয়তো ছোট ভাইয়ের সম্মান, হয়তো নতুন বৌদির প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ, কিন্তু সেই শ্রদ্ধাবোধ কখন যে এক অদম্য আকর্ষণে রূপ নিয়েছে তা আমরা কেউ টেরও পাইনি। আমার স্বামী প্রকাশ ব্যবসায়ী মানুষ, বেশিরভাগ সময়ই তাকে বাড়ির বাইরে থাকতে হতো ব্যবসার কাজে। একা বাড়িতে প্রকাশের অনুপস্থিতিটা আমার মনে এক ধরনের শূন্যতা তৈরি করত। এই শূন্যতাতেই হয়তো অনিশের উপস্থিতি আমাকে সান্ত্বনা দিত, ভরিয়ে রাখত। এক শীতের রাতে প্রকাশ শহরের বাইরে ছিল। সেদিন লোডশেডিং। আমি বারান্দায় বসে ফোন দেখছিলাম। হঠাৎ দেখি অনিশ আমার পাশে এসে বসল, হাতে ওর একটা গরম চায়ের কাপ। আমি ওর দিকে তাকাতেই ও মিষ্টি হেসে বলল, বৌদি, চা খাবে? তোমার জন্য এনেছি। ওর কণ্ঠস্বরটা আমার কানে এক অন্যরকম উষ্ণতা নিয়ে এসেছিল। মৃদু চাঁদের আলোয় ওর মুখটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ওর চোখ দুটো যেন আমার ভেতরে কি যেন খুঁজছিল। সেই রাতে আমরা অনেকক্ষণ ধরে গল্প করেছিলাম। ও আমার ব্যক্তিগত জীবন, আমার শখ আহ্লাদ নিয়ে জানতে চাইছিল। মনে হচ্ছিল এতদিনে যেন কেউ আমাকে সত্যিই বুঝতে চাইছে। ও যখন হঠাৎ আমার হাতটা ধরে বলেছিল, তোমার ঠান্ডা লাগছে না বৌদি? আমার সারা শরীরে একটা শিহরণ বয়ে গিয়েছিল। আমি হাতটা ছাড়িয়ে নিতে পারিনি। ওর হাতের উষ্ণ স্পর্শ যেন আমার ভেতরের এক ঘুমিয়ে থাকা অনুভূতিকে জাগিয়ে তুলেছিল। ধীরে ধীরে অনিশ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। প্রকাশের অনুপস্থিতিতে অনিশের সঙ্গ আমার কাছে যেন অপরিহার্য হয়ে উঠছিল। ও আমার সাথে সিনেমা দেখতে যেত, বাইরে খেতে নিয়ে যেত, এমনকি আমার শাড়ির দোকানে সঙ্গীও হতো। এসবই ছিল সম্পর্কের এক অদৃশ্য বাঁধন তৈরি হবার প্রাথমিক পর্যায়। বাইরের লোকে হয়তো ভাবত দেবর বৌদির স্বাভাবিক সম্পর্ক, কিন্তু আমরা দুজন জানতাম আমাদের ভেতরের অনুভূতিটা আর স্বাভাবিক নেই। অনিশ প্রায়শই আমার ঘরের দরজার সামনে এসে উকি দিত, দেখত আমি কি করছি। ওর চোখ দুটোতে এক অন্যরকম চাওয়া লেগে থাকত। একদিন দুপুরে আমি ঘুম থেকে উঠে দেখলাম অনিশ আমার খাটের পাশে বসে আছে। আমার বুকের ভেতর ধক করে উঠেছিল। ও আলতো করে আমার মাথার চুলগুলো ঠিক করে দিয়েছিল, বলেছিল, বৌদি, তোমার চুলগুলো খুলে থাকলে খুব সুন্দর লাগে। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার মুখের কাছে এসে আছড়ে পড়ছিল। আমি পাথরের মতো হয়ে গিয়েছিলাম। ও তখনও আমার দিকে ঝুঁকে চোখে চোখ রেখে বলেছিল, আমি তোমাকে এভাবে রোজ দেখতে চাই বৌদি। ওর সেই চোখের চাহনি আর গলার স্বর আমার ভেতরে এক নিষিদ্ধ ইচ্ছার জন্ম দিয়েছিল। আমি সেদিন ওকে কিছু বলতে পারিনি, ওকেও আটকাতে পারিনি। ও নিজেই উঠে চলে গিয়েছিল।
কিন্তু তার রেশ রেখে গিয়েছিল আমার মনে, আমার শরীরে। প্রকাশ বাড়ি এলে আমি নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করতাম, কিন্তু অনিশের চোখে চোখ পড়লেই আমার ভেতরটা কেমন যেন তোলপাড় করত। ওর চাওয়াটা তখন আর শুধু চোখের ভাষায় সীমাবদ্ধ ছিল না, ওর প্রতিটি আচরণে, প্রতিটি স্পর্শে সেটা স্পষ্ট হয়ে উঠছিল। কোনো উপলক্ষ ছাড়াও হঠাৎ আমার হাত ধরত, আমার পিঠে আলতো করে হাত বোলাত, আমার চুল ঠিক করে দিত। আমারও অদ্ভুত লাগত, আমি বাধা দিতে পারতাম না। এক রকমের অস্বস্তি আর ভালো লাগা মেশানো এক অদ্ভুত অনুভূতি আমাকে গ্রাস করেছিল। আমি বারবার নিজেকে বোঝাতাম, এটা ভুল, এটা সমাজের চোখে পাপ, কিন্তু মনের গভীরে এক প্রবল আকর্ষণ আমাকে অনিশের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। অনিশ প্রায়শই আমাকে বলতো, বৌদি, তুমি কি জানো না তুমি কতটা সুন্দর? ওর কথায় আমি লজ্জা পেতাম, আমার গালে টকটকে লাল রং ধরত। ও আমার এই লজ্জা পাওয়া মুখটা দেখতে খুব ভালোবাসত। একদিন রান্নাঘরে আমি কাজ করছিলাম, হঠাৎ দেখি অনিশ পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি চমকে উঠেছিলাম। কি করছিস অনিশ? কেউ দেখে ফেলবে। আমি ফিসফিস করে বলেছিলাম। ও আমার ঘাড়ে মুখ ডুবিয়ে বলেছিল, কেউ দেখবে না বৌদি, শুধু আমি দেখব, তুমি শুধু আমার। ওর স্পর্শ আমার সারা শরীরে আগুন ধরিয়ে দিচ্ছিল। আমি এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম। এরপর ও আমাকে আরও কাছে টেনেছিল। ওর উষ্ণ শরীরটা আমার শরীরের প্রতিটি কোষে এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি করছিল। ও আমার কানের কাছে মুখ এনে বলেছিল, তুমি কি জানো বৌদি, আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে না পেলে মরে যাব। ওর এই কথাগুলো আমার দুর্বল মনটাকে আরও বেশি দুর্বল করে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর খাদে পড়ছি, যেখান থেকে ফেরা আমার পক্ষে সম্ভব ছিল না। আমাদের এই গোপন অভিসার চলতেই থাকল। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত, অনিশ নিঃশব্দে আমার ঘরে আসত। ওর আগমনটা যেন আমার অপেক্ষারই ফল ছিল। আমরা দুজন ফিসফিস করে কথা বলতাম, আমাদের অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো একে অপরের চোখে খুঁজে পেতাম। ও আমার হাতে হাত রাখত, আমার চুলে বিলি কেটে দিত, আমার কপালের ঘাম মুছিয়ে দিত। ওর প্রতিটি স্পর্শে এক নিষিদ্ধ মাদকতা ছিল। আমি তখন আর বাধা দিতে পারতাম না, কারণ আমার ভেতরের মানুষটাও তখন ওর স্পর্শের জন্য উৎক্ষিপ্ত থাকত। আমি জানি এটা হয়তো আমার চরিত্রের দুর্বলতা, আমার মানসিক অস্থিরতা, স্বামীর অনুপস্থিতিতে একাকিত্ব আর অনিশের প্রবল আকর্ষণ আমাকে এমন এক পথে ঠেলে দিয়েছিল যেখান থেকে বেরোনো আমার পক্ষে সত্যিই কঠিন ছিল। ও আমাকে বলতো, বৌদি, তুমি কি জানো আমি তোমার জন্য কি কি করতে পারি? যদি কেউ আমাদের এই সম্পর্কের কথা জানতে পারে, আমি সব ছেড়ে তোমার সাথে চলে যাব। ওর এই ধরনের কথাগুলো আমাকে একই সাথে ভয় আর স্বস্তি দিত। ভয় পেতাম সমাজের জন্য, স্বস্তি পেতাম ওর গভীর ভালোবাসার প্রকাশ দেখে, কিন্তু জানতাম এই ধরনের সম্পর্ক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়, এর পরিণতি ভয়াবহ হতে পারে। একদিন আমার শাশুড়ি আমাকে দেখে কেমন যেন একটা সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন। আমি সেদিন একটু বেশি সেজেছিলাম, কারণ অনিশের সাথে আমার দেখা করার কথা ছিল বিকেলে। শাশুড়ির ওই দৃষ্টিটা আমাকে অস্থির করে তুলেছিল। আমার মনে হচ্ছিল তিনি হয়তো কিছু আজ করতে পেরেছেন। অনিশকে আমি বারবার বলতাম, অনিশ, আমাদের এটা বন্ধ করা উচিত, আমার ভয় করছে, যদি কেউ জেনে যায় তাহলে কি হবে। ও তখন আমার হাত ধরে বলতো, ভয় পেও না বৌদি, আমি আছি তো, আমি কাউকে কিছু জানতে দেব না। কিন্তু ওর আশ্বাস পানিয়ে আমাকে আর শান্তি দিত না। আমি নিজের মধ্যে এক বিরাট অপরাধবোধ নিয়ে ঘুরতাম। এই সম্পর্ক আমাকে এক গভীর মানসিক দ্বন্দ্বে ফেলে দিয়েছিল। একদিকে প্রকাশের প্রতি আমার দায়িত্ব, অন্যদিকে অনিশের প্রতি এক তীব্র আকর্ষণ। আমি যেন দুই নৌকায় পা দিয়ে চলছিলাম। আমার মন ধীরে ধীরে বিষাদে ভরে উঠছিল। আমি বুঝতে পারছিলাম এই গোপন সম্পর্ক আমার জীবনটাকে নরক করে দিচ্ছে। আমি হাসতে ভুলে যাচ্ছিলাম, ভালো করে খেতে পারছিলাম না, রাতে ঘুম আসত না। অনিশের প্রতি আমার টানটা যতই প্রবল হোক না কেন, আমার বিবেকের দংশন আমাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন সকালে অনিশ আমার কাছে এসে বলল, বৌদি, আমি তোমার জন্য নতুন একটা শাড়ি কিনেছি,
এটা পরলে তোমাকে পরীর মতো লাগবে। আমি শাড়িটা হাতে নিয়েও ওর দিকে তাকাতে পারিনি। আমার মনটা বিতৃষ্ণায় ভরে গিয়েছিল। আমি ওকে বলেছিলাম, অনিশ, আমাদের এটা আর চলতে পারে না। আমি আর পারছি না। এই সম্পর্ক আমাকে শেষ করে দিচ্ছে। ও প্রথমে অবাক হয়েছিল, তারপর রেগে গিয়ে বলেছিল, তাহলে আমি কি করব? আমাকে একা ফেলে দেবে? আমি ওকে শান্ত করার চেষ্টা করেছিলাম, বুঝিয়েছিলাম যে এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। সমাজের চোখে আমরা অপরাধী। ও আমার কাছ থেকে চলে গিয়েছিল সেদিন। ওর চোখে জল ছিল, আমিও চুপচাপ তাকিয়েছিলাম। আমার ভেতরের ক্ষতটা তখন গভীর থেকে গভীরতর হয়ে উঠছিল। সেই ঘটনার পর অনেক দিন কেটে গেছে। অনিশ আর আমার সামনে আসত না। আমিও ওর থেকে দূরত্ব বজায় রেখেছিলাম। আমাদের গোপন অভিসার শেষ হয়েছিল এক তিক্ত স্মৃতির মধ্য দিয়ে। আমি জানি, হয়তো অনিশের মনে আমার জন্য রাগ তৈরি হয়েছিল, কিন্তু আমি নিজেকে বাঁচানোর জন্য, আমার পরিবারকে বাঁচানোর জন্য এর থেকে ভালো কোনো পথ খুঁজে পাইনি। এখনও মাঝে মধ্যে একাকী বিকেলে আমার মনে সেই দিনগুলোর কথা ভেসে ওঠে, যখন অনিশের স্পর্শ আমার শরীরকে শিহরিত করত, যখন ওর কথাগুলো আমার কানে মধুর লাগত। আমি এখনও জানি না আমি সেদিন ঠিক করেছিলাম নাকি ভুল। এই ধরনের সম্পর্ক মানুষের জীবনে এক জটিল গোলকধারার জন্ম দেয়, যেখানে আবেগের কাছে হার মানে যুক্তি, সামাজিকতা। এই গল্পটা আমি আপনাদের বললাম কারণ আমি চাই না অন্য কেউ আমার মতো এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাক। আবেগের বশে আমরা অনেক সময় এমন ভুল করে বসি যার মাসুল আমাদের সারা জীবন দিতে হয়। সমাজের অলিখিত নিয়মগুলো হয়তো অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু সেই নিয়মগুলোই আমাদের এক সুস্থ জীবন দেয়। তাই জীবনের প্রতিটি পদক্ষেপ ফেলার আগে আমাদের সতর্ক থাকা উচিত। আবেগ আর বিবেককে আলাদা করে চেনা উচিত, কারণ কিছু ভুল এমন হয় যার কোনো ক্ষমা হয় না।